আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম জনসমুদ্রে হাদির জানাজা। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। চিরনিদ্রায় শায়িত হলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে গতকাল বিকেল 4টার দিকে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজা জনসমুদ্রে রূপ নেয়। সারা বাংলাদেশের লাখ লাখ জনতা তার জানাজায় অংশ নেন। জানাজায় অংশ নেয়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবেগঘন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, প্রিয় হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এ সময় তার বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক বলেন, আমাদের দাবি হাদির হত্যাকারী ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আমরা এ দাবি কোনোদিন ছাড়ব না। তিনি আরও বলেন, সরকার বা অন্য কারো কাছে আমাদের পরিবারের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা কিছু চাই না। আমরা আপনাদের কাছে আমার ভাইয়ের জন্য ও তার 8 মাসের সন্তানের জন্য দোয়া চাই। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, রংপুর, বগুড়া, কক্সবাজার, ঝালকাঠি, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায়ও মানুষের ঢল নেমেছিল। গতকাল সংসদ ভবনের বেষ্টনীর ভেতরে সবুজ মাঠে জানাজা হলেও জনতার উপস্থিতি মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, মণিপুরি পাড়া সহ আশপাশের এলাকা ছাপিয়ে যায়। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে লাখ লাখ মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজন এই জানাজায় অংশ নেন। শহীদ ওসমান হাদির জানাজার নামাজ কেবল একজন মানুষের বিদায় ছিল না, ছিল একটি সময়, একটি আদর্শ এবং একটি প্রজন্মের অগ্নি পরীক্ষার মহাকাব্যিক মুহূর্ত। রাজধানীর বুক জুড়ে এদিন নেমে আসে শোক, গর্ব আর শপথের অদ্ভুত সম্মিলন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 2টায় জানাজার কথা থাকলেও গতকাল সকাল থেকেই মানুষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলে দলে আসা মানুষের সংখ্যা বাড়তে থাকে। বেলা 12টা নাগাদ মানুষের ঢল নামে, যেন বাঁধ ভাঙা স্রোতের ঢেউয়ে মানুষ চতুর্দিক থেকে এসে মিলিত হয় জানাজা স্থলে। জনসমুদ্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন সহ আশপাশের গোটা এলাকা। সহরওয়ার্দী হাসপাতালের দুই পাশের রাস্তা থেকে ধানমন্ডি 27 মোড়, আসাদ গেট হয়ে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্ম গেট, বিজয় সরণি এবং আশপাশের প্রধান সড়ক ও অলিগলি, দক্ষিণ প্লাজার প্রতিটি কোণে ছিল মানুষের ভিড়। কোথাও দাঁড়ানোর জায়গা নেই দেখেও মানুষের স্রোত চলমান ছিল জানাজা শেষ হওয়ার পরও। বৃদ্ধ থেকে শিশু, তরুণ থেকে প্রবীণ, জানাজা স্থলে নারীর উপস্থিতিও ছিল লক্ষণীয়। সবার চোখে যেন এক গভীর শোক, মুখে এক অনড় দৃঢ়তা। জনসমুদ্রে বয়স্কদের তুলনায় তরুণদের উপস্থিতি ছিল অনেক বেশি। তাদের অনেকে কালো ব্যাজ ধারণ করে হাদির মৃত্যুতে শোক জানান, অনেকে কালো পাঞ্জাবি পরে আসেন, অনেকে জাতীয় পতাকা হাতে কিংবা মাথায় বেঁধে হাদির দেশপ্রেমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব, হাদির রক্ত বৃথা যেতে দেব না, হাদি এখন কবরে, খুনি কেন ভারতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, হাদির খুনিদের ঠাঁই এই বাংলায় হবে না, একটা একটা লিগ ধর, ধরে ধরে জেলে ভর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এমন নানা স্লোগানে প্রকম্পিত ছিল চারদিক। এসব ধ্বনি যেন জানাচ্ছিল হাদি আর কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি সংগ্রামের নাম। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সব প্রবেশ পথে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও আনসার মোতায়েন করা হয়। বিশেষ টহলে ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন ব্যবহার করে 1000 বডি ওন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি।
বেলা 12:30টার পর শহীদ ওসমান হাদির লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে কড়া পাহারায় আসাদ গেট সংলগ্ন গেট দিয়ে সংসদ ভবন এলাকায় নিয়ে আসা হয়। তারও আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই সময় হাসপাতাল এলাকা ছিল সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরা। সেখানেও স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। পরে হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স আসাদ গেট প্রাঙ্গণ থেকে সংসদ ভবন এলাকায় জানাজা স্থলে এলে মানুষের মিছিল যেন আপনা আপনি তার সঙ্গে মিশে যায়। মূলত হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল শোক মিছিলের মাধ্যমে হাদির মরদেহ জানাজার মাঠে আনা হয়। প্রতিটি পদক্ষেপে ছিল শোক, প্রতিটি চোখে ছিল অশ্রু। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বেলা 2টার কিছুক্ষণ আগে লাশ নেওয়া হয় জানাজা স্থলে। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজা স্থলে প্রবেশ করেন। শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। জানাজার আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং হাদির জীবনী পাঠ করে শোনান। এরপর ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষে বক্তব্য দেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তার আবেগঘন বক্তৃতার সময় জানাজার জন্য উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তিনি হাদির জানাজার নামাজে ইমামতি করেন। তবে জানাজার আগে পরে শ্রদ্ধা নিবেদনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। জানা গেছে পরিবারের ইচ্ছা ইসলামী বিধান অনুসরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কোনো পর্ব রাখা হয়নি। তবে তার লাশ জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছিল। সিঙ্গাপুর থেকে আনার সময় তার কফিনও ছিল লাল সবুজ কাপড়ে মোড়ানো। জানাজার সময় প্রধান উপদেষ্টার দুই পাশে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাজার পরপরই প্রধান উপদেষ্টা সংসদ ভবন এলাকা ত্যাগ করেন। এরপর বিকেল 2:45টার দিকে হাদির লাশ বহনকারী গাড়ি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। আসাদ গেট, ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাব হয়ে বিকেল 3টার দিকে লাশ পৌঁছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে। এদিকে জানাজায় অংশ নেওয়া মানুষের বড় অংশ একটি প্রতীকী কফিন নিয়ে মিছিল সহকারে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ হয়ে দাফনের স্থলে প্রবেশ করেন। শহীদ হাদির লাশ কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পৌঁছানোর পর দাফন কার্যক্রম শুরু হয়। বিকেল 3:50 দিকে তার দাফন সম্পন্ন হয়। দাফনের আগে কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সকলেই। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দাফনকালে ওসমান হাদির লাশ কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, হাদির ভাই ওমর হাদি, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ সহ অনেক সহযোদ্ধা তথা জুলাইয়ের প্রথম সারির বিপ্লবীরা উপস্থিত ছিলেন। দাফনের পরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহীদের বড় ভাই আবু বকর সিদ্দিক। গতকাল জানাজার আগে শহীদ ওসমান হাদির কফিন সামনে রেখে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়াইয়ের শপথ নিয়েছেন তার সমর্থকরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। শপথ নেয়ার সময় বলা হয়, শহীদের কফিন সামনে আমাদের শপথ, আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাব। হে আমাদের মালিক, আমাদের শহীদ হাদির মতো কবুল করুন, বিপ্লবের পথে, শাহাদতের পথে। এ সময় তারা শহীদ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সমর্থকরা বলেন, আল্লাহ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। আধিপত্যের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে।
ওসমান হাদিকে স্মরণ করে তিনি বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, বিদায় দিতে নয়, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, আমাদের শির কখনো নত হবে না, আমরা দুনিয়াতে মাথা উঁচু করে চলবো, সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমান হাদিকে 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে, এখন পর্যন্ত খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে কি আশ্বস্ত করা হয়েছে? আমরা মনে করছি খুনি একজন নয়, পুরো একটি খুনি চক্র কাজ করেছে। খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পুরো খুনির চক্রকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি বলেন, আমরা ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। ওসমান হাদির রক্তের মাধ্যমে এদেশে ইনসাফ কায়েম হবে। ওসমান হাদিকে স্মরণ করে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সারা দেশ আজ কাঁদছে। তারা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর তিনি হয়ে উঠলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক। দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরো বানিয়ে দেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্য বিরোধী একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন, তার সেই স্বপ্ন পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে তৌফিক দান করুন। জানাজার আগে আবেগঘন বক্তব্য দেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ওসমান হাদির রেখে যাওয়া 8 মাসের শিশু সন্তানের কথা স্মরণ করে তিনি বলেন, এই 8 মাসের সন্তানকে তিনি রেখে গেছেন। সন্তানের নামকরণের আগে ওসমান হাদি আমাকে যা বলেছিলেন সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে। আবু বকর বলেন, একটাই দাবি, 7 থেকে 8 দিন হয়ে গেল, খুনি যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আর কিছু নেই। তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। ওসমান হাদির জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের উপদেষ্টা ছাড়াও সামরিক বেসামরিক কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধি সহ সমাজের বিশিষ্ট জনেরা অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সদ্য পদত্যাগী 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আব্দুল আওয়াল মিন্টু, জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল, মাসুদ সাইদি, এনসিপির আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জালালউদ্দিন আহমদ, খেলাফত আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাশিমি, অধ্যাপক আব্দুল জলিল, এবি পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ফুয়াদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, বিশিষ্ট ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি নাসির উদ্দিন, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কাইম, জিএস ফরহাদ হোসেন, মোসাদ্দেক আলী, এবি জোবায়ের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা শেষে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রাজধানীর শাহবাগ চত্বরে আসেন ছাত্র জনতা। দাফন শেষ করেও বড় একটি অংশ শাহবাগে জমায়েত হয়। জানাজা ও দাফন শেষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জনস্রোতে রূপ নেয়। সেখানে অবস্থান নিয়ে হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানা বার্তা। ওসমান হাদির জানাজা শেষে অসংখ্য মানুষকে হেঁটে ঢাকার বিভিন্ন স্থানে ফিরতে দেখা গেছে। মানুষের চাপে গণপরিবহন চলাচল পুরোটাই বন্ধ হয়ে যায়। বিকেলে বাংলা মোটরে সবুজবাগের শামসুল জানান, হাদির জানাজা ও দাফনে অংশ নিয়েছি।
এখন বাসায় ফিরছি। কোনো গণপরিবহন পাওয়া যায়নি, তাই হেঁটেই গন্তব্যস্থানে যাচ্ছি। সোহেল নামে আরেকজন জানান, তিনি গুলিস্তান থেকে মানিক মিয়া পর্যন্ত হেঁটে গেছেন। জানাজা শেষে আবার শাহবাগে হেঁটে এসেছেন। সমাবেশেও বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। তিনি পদত্যাগ না করলে শিক্ষার্থী জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওসমান হাদী গত বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা ওসমান হাদীকে। মাথায় গুলিবিদ্ধ হাদীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সে সময় হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। বৃহস্পতিবার পরিবারের সম্মতিতে ওই হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তার মস্তিষ্ক থেকে গুলি বের করার জন্য অস্ত্রোপচার করেন, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। শহীদ হন ওসমান হাদী। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী প্রচার চালাচ্ছিলেন এই তরুণ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।